ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, বিজিবি, আনসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ওরকম কোনো গন্ধ পান নাই। দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ বিএনপির। অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। বাংলাদেশ গড়তে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাইয়ে দুদক। আমার বাড়ি আসলো, দোকান ছিল, সব গেছে। 16 ঘন্টার আগুনে পুড়ে ছাই 1500 বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া নেই কিছুই। মানবিক সংকটে করাইল বস্তিবাসী। সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন জ্বলছে। 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাট। 13 জনের মৃত্যু। ভেতরে আটকা বেশ কয়েকজন বাসিন্দা। চলছে উদ্ধার কাজ। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং কাপড়ের রং আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে টনকে টন গুড়। আখ ও খেজুরের রসের পরিবর্তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে 4 প্রতিষ্ঠানকে জরিমানা। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। এদিকে শনিবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সকাল 8টা বাজতেই ভোট গ্রহণ শুরু। 10 মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন 1210 প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটকের এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। 2 ঘন্টার বৈঠক শেষে এশিয়া অঞ্চলের প্রধান জানান, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেজন্য ইসির সঙ্গে কাজ করতে চায় টিকটক। মিসইনফরমেশন, ম্যানিপুলেশন, ইমপারসনেশন, এগুলো ইটস আ ডে জব ফর দ্য টিম। আগামী শনিবার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানান কমিশন সচিব। আমরা একটা মক ভোটিং রিহার্সাল করব, মক ভোটিং করব এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এদিকে 18 ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাবের প্রত্যাশা করছে সরকার।
এদিকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেছেন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের পদক্ষেপের ওপর আস্থা রেখে সহিংসতামুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে তার দেশ। নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন সংস্থার বিবৃতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের কথোপকথনে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে তার দেশ। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেন তিনি। বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections. A country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world. I know there are challenges on the way to come to that point. You will have our support. The EU will most likely also send an observer mission, a pretty big one, because it's a big and an important country, in this case against the death penalty. And secondly, this attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই। বলেন, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে, অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জবাব এখনো আসেনি। নোটপ্রবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টার। কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ৩ ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি জানান, আগের ১৮ জনকে তুলে নেওয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেপো। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করার আহ্বানও জানান তারা। এছাড়া লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন বিএনপি নেতারা।
রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। আলোচনা সভায় দেশের ব্যাংকিং খাতে অতীতে ইচ্ছেমতো লুটপাট চলেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 24-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। 1 বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি মাসের 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঘটনার রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া গেছে বোন রেহানা ও মেয়ে পুতুলেরও স্বর্ণ। দুদকের মহাপরিচালক জানান, ভল্ট থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে সংস্থাটি। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনার 2টি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি মোট। অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। কিছু স্বর্ণালংকার তার ব্যক্তিগত ছিল, কিছু মেয়ের ছিল, তার বোনের ছিল। এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এবার তার সম্পদ জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে দুদকের কাছে আবেদন করেছেন একদল আইনজীবী। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 16 ঘন্টার আগুনে নিঃস্ব রাজধানীর করাইল বস্তির হাজারো পরিবার। পুড়ে ছাই হয়েছে অন্তত 1,500 বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসী। সামনের দিন নিয়ে শঙ্কায় তারা। আগুনের ঘটনার তদন্তে কাজ করছে বিশেষ কমিটি। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। অসহায় মনে হয় যে আমরা তো অসহায়।
স্যার তার কিছু করার। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। দিন কাটছে তাদের খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট কিছু। কিচ্ছু বাঁচাইতে পারিনি, বোঝে এক কাপড়ে বার হয়েছে, নাতি এক কাপড়ে বার হয়েছে, সব একেবারে হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত ১৫০০ বসতবাড়ি ও দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশনের পরে ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে, সুতরাং ক্ষয়ক্ষতির এক্সাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান এবং বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের ২১শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও ২ দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা, সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। এবার হংকংয়ে আগুনের খবর। হংকংয়ের তাইপো শহরে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ১২ জন মারা গেছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ২৮ জন। দাউ দাউ করে জ্বলছে পাশাপাশি থাকা বেশ কয়েকটি ভবন। কুণ্ডলি পাকিয়ে মেঘের মতো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভেতরে বহু বাসিন্দা আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩:৩০টার দিকে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবার ৫ নম্বর ক্যাটাগরিতে থাকা এই আগুন হংকংয়ে সবচেয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ওয়াংফুক কোর্টে ৮টি ভবনে মোট ২,০০০ ফ্ল্যাট রয়েছে। এতে প্রায় ৪,০০০ বাসিন্দার বসবাস। প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে তা আরও ৩টি ব্লকে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে মারাত্মক বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশে নির্মাণাধীন ভবনে মাচা ও বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দার অভিযোগ, সময় মতো দিক নির্দেশনা না পাওয়ায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাসায় ফিরল ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সাইয়েবা মেহজাবিন। ১২৮ দিন চিকিৎসা শেষে সকালে তাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। ট্র্যাজেডির ৪ মাস পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে সে। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইয়েবার বাবা মা। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গুরুতর দগ্ধ হওয়া ৩৫ জন। বিদেশিদের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরে ৩টি প্রবেশপথ অবরোধ করে ১.৫ ঘণ্টা বিক্ষোভ করেন পরিষদের নেতাকর্মীরা। এতে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। স্লোগানে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা।
বুধবার সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর টোল প্লাজা গেট ও বরপোল এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। এখানে 6,000-7,000 কোটি টাকা আমরা 2 বছরে ইনকাম করতে পারছি চট্টগ্রাম বন্দর। 30 বছরের জন্য দিয়ে আপনি 7,000 কোটি টাকা নিচ্ছেন, আমরা এবার চুপ করে বসে থাকবো? কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে না, যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে। বন্দরের কার্যক্রম ব্যাহত ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান পুলিশ প্রশাসন। এই বন্দর এবং তার আশেপাশে সকল জায়গায় ফোর্স মোতায়েন করা আছে, আমরা সতর্ক আছি। 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পণ্যবাহী পরিবহন চলাচল কার্যক্রম। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুনসহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। রসের বদলে ব্যবহার হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোস, ফিটকিরি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাইয়ে দুদক। ষোলো ঘন্টার আগুনে পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া নেই কিছুই। মানবিক সংকটে করাইল বস্তিবাসী। সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্না তারা যশোয়া। রাইসা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।